15 বছর ধরে আমাদেরকে বারবার শুনতে হয়েছে আমাদের টাকা নাই, বাংলাদেশ গরিব দেশ, বিদেশি সাহায্য লাগবে। এইটার বিপরীতে আমরা দেখি গত 15 বছরে বাজেটে লুটপাটে চলে গেছে আসলে কত কোটি টাকা। আমরা একটা হিসাব দেখি। পরিবহন যোগাযোগ খাতের 8টা মেগা প্রকল্পের ব্যয় $752 কোটি বেড়েছে এবং এর ফলে টাকার অঙ্কে 90,240 কোটি টাকার একটা লুটপাট হয়েছে। নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কমিশনের জন্য লুটপাট হয়েছে আপনার $300 কোটি, এটা টাকার অঙ্কে প্রায় 36,000 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জ দিতে আপনার চলে গেছে 1,34,606 কোটি টাকা। 15 বছরে এডিপির প্রকল্পগুলোতে দুর্নীতির কারণে লুটপাট হয়েছে 1,61,000 কোটি টাকা থেকে 2,80,000 কোটি টাকা পর্যন্ত। 15 বছরের বাজেটের স্বাস্থ্য বাজেটের 30% হচ্ছে অপচয় হয়েছে। টাকার অঙ্কে এটা 78,671 কোটি টাকা। আপনারা যদি এগুলো সব যোগ করেন, আমাদের আসলে কত, আমাদের যে বলে যে টাকা নাই, টাকাটা কেন নাই, এটা হচ্ছে তার উত্তর। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা কথা বলা দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে একই ধরনের একটি গাড়ি হাঁকানো মন্ত্রণালয়, অথচ বাজেটে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আপনার বরাদ্দ সবসময় হচ্ছে সবচেয়ে কম মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা হচ্ছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু তারপরেও তার হচ্ছে গাড়ি হাঁকানো মন্ত্রণালয় হতে তার বাধে নেই, সে প্রচুর টাকা গাড়ির পিছনে ব্যয় করছে। একই কাণ্ড ধরেন আপনার মৎস্য প্রাণী সম্পদ, আপনি এরকম প্রত্যেকটা সেক্টরে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে মোটামুটি এই জনপ্রশাসন ছাড়া এবং সুদ ছাড়া, সুদের পিছনে ব্যয় করা ছাড়া জনপ্রশাসন এবং জনশৃঙ্খলা নিরাপত্তা প্রতিরক্ষা এরকম কয়েকটা সেক্টরে ব্যয় করা ছাড়া, পরিবহন, বাকি সবগুলোতেই আসলে বাজেটের শতাংশের হিসেবে বরাদ্দ কমে আসছে। এটা হচ্ছে ট্রেন্ড। এখন এই যে বলেছিলাম বাজেটের গত 15 বছরের অর্থায়নের চেহারা, এটা অনেক কিছুই বলা যায়। আমি আসলে বেশি কিছু না বলে এখানে কয়েকটা জাস্ট আপনাদেরকে সংবাদ শিরোনাম বলবো যে বাজেটের অর্থায়নের চেহারাটা কি। আমি কতগুলো সংবাদ শিরোনাম পড়ব। একটা হচ্ছে 2023 সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি 2,26,000 কোটি টাকা, ডেইলি স্টারের নিউজ। সামিটের 2 কোম্পানি কর ফাঁকি দিয়েছে 1,100 কোটি টাকা, বিজনেস স্ট্যান্ডার্ড। বিদেশি নাগরিকরাও কর ফাঁকি দিচ্ছে, এটা যুগান্তরের খবর, যে তারা নানানভাবে এখন কর ফাঁকি দিচ্ছেন। 3 বছরে এস আলমের 2 প্রতিষ্ঠানে 3,538 কোটি টাকার ভ্যাট ফাঁকি। দিনে 6 লাখ টাকা কর ফাঁকি দিচ্ছিল রয়্যাল টোবাকো, এটা হচ্ছে ঢাকা পোস্টের একটা নিউজ। বছরে 5,000 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে সিগারেট কোম্পানিগুলো, আজকের পত্রিকার নিউজ। আদানির $40 কোটি কর ফাঁকি, অভিযুক্ত সাবেক সচিব কাইকাউস। এই যে সংবাদ শিরোনামগুলো বললাম, এটা দিয়ে একদম পরিষ্কার বোঝা যায় আমাদের এখানে বাজেটের যেই কর কাঠামো যাই থাকুক, একদম পরিষ্কার যে এখানে যারা অতি বড় লোক বা বড় বড় গ্রুপ, শিল্পপতি গ্রুপ, তাদের কাছ থেকে যে করটা আদায় করা ঠিকঠাক মতন যাই থাকুক, এখানে যাই থাকুক, কেউ বলতে পারে করের হার আরো বাড়ানো উচিত কর্পোরেটদের উপরে। আমরা বলতে চাই যাই আছে সেটাই যদি ঠিকঠাক মতন আদায় করা যেত, আমাদের এখানে টাকার কোনো অভাব আসলে নাই, থাকতোই না। কিন্তু সেইটা কখনোই আমরা হতে দেখি নাই। বরং এইবারের বাজেটে আমরা যেটা দেখলাম যে এইবারের বাজেটে এখন পর্যন্ত আপনার কর হার আগের মতোই রেখেছে, কিন্তু এইবারের বাজেটে যেই কাজটা করেছে, আগামী অর্থ বছর থেকে কর হারে একটা পরিবর্তন এনেছে। সেটা কি? এখন হচ্ছে 3,50,000 টাকা পর্যন্ত আপনার হচ্ছে কোনো আপনার কর দিতে হবে না। এর পরবর্তী 1 লাখে আপনাকে 5% দিতে হবে। এখন যেটা করেছে, আগামী অর্থ বছর থেকে 3,75,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো কর দিতে হবে না এবং পরবর্তী 3 লাখে আপনাকে 10% দিতে হবে এবং এরপরে স্ল্যাব আছে। হিসাব করে যেটা দেখা যায়, যার মাসিক আয় 37,500 টাকা, সে ধরেন এখন বছরে 5,000 টাকা সে হচ্ছে ট্যাক্স দিবে, আয়কর। আগামী বছর থেকে তাকে এখানে 7,500 টাকা আসলে দিতে হবে। অন্যদিকে যার মাসিক আয় ধরেন 4 লাখ টাকা, সে এখন যা কর দিত আগামী অর্থ বছরে সে একই করই দেবে। তার মানেটা হচ্ছে যে আপনি ট্যাক্সের বার্ডেনটা আপনি হচ্ছে সুন্দর করে, যারা বড় লোক তাদের কাছ থেকে আপনি সুন্দর করে মধ্যবিত্তের উপরে আপনি পাস করে দিলেন। এবং এটা খুবই ন্যাক্কারজনক একটা কাজ হয়েছে এবং এটার সাথে মানে বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা বৈষম্য বিরোধিতা বলেন, এটা সম্পূর্ণ সাংঘর্ষিক একটার সাথে আরেকটা। 15 বছর ধরে আমাদেরকে বারবার শুনতে হয়েছে আমাদের টাকা নেই, জনগুরুত্বপূর্ণ খাতের জন্য টাকা নেই, এটার জন্য টাকা নেই, বাংলাদেশ গরিব দেশ, আমাদের হচ্ছে বিদেশি সাহায্য লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। বিদেশি ফান্ড যে আনা যাবে না সেটা আমি বলছি না, দরকার পড়লে আনা যেতেই পারে, যদি দেশের স্বার্থে সেটা ব্যবহার করা যায়। কিন্তু কথা হচ্ছে যেভাবে নির্ভরতা তৈরি করা হয়েছে, আমাদের টাকা নাই, বিদেশি সাহায্য লাগবে, ফান্ড দেন। এইটার বিপরীতে আমরা দেখি গত 15 বছরে বাজেটে লুটপাটে চলে গেছে আসলে কত কোটি টাকা। আমরা একটা হিসাব দেখি। পরিবহন যোগাযোগ খাতের 8টা মেগা প্রকল্পের ব্যয় $752 কোটি বেড়েছে এবং এর ফলে টাকার অঙ্কে 90,240 কোটি টাকার একটা লুটপাট হয়েছে। নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার জন্য যে কমিশন,
সেই কমিশনের জন্য লুটপাট হয়েছে আপনার $300 কোটি, এটা টাকার অঙ্কে প্রায় 36,000 কোটি টাকা। 14 বছরে ক্যাপাসিটি চার্জ, আপনারা জানেন বিদ্যুৎ খাতের প্রধান সমস্যাটাই ছিল ক্যাপাসিটি চার্জ, এবং এটা মূলত একটা লুটপাট করা ছাড়া আর কোনো কিছুই ছিল না। মানে বেশিরভাগ কোম্পানি বসিয়ে বসিয়ে আওয়ামী লীগ সরকার তারা ক্যাপাসিটি চার্জ দিয়ে গিয়েছিল। সেই ক্যাপাসিটি চার্জ দিতে আপনার চলে গেছে 1,34,606 কোটি টাকা গত 15 বছরে। 15 বছরে এডিপির প্রকল্পগুলোতে দুর্নীতির কারণে লুটপাট হয়েছে। এটা সিপিডির না, এটা হচ্ছে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রণয়ন কমিটির হিসাব। তারা বলছেন গত 15 বছরে এডিপির প্রকল্পগুলোতে দুর্নীতির কারণে লুটপাট হয়েছে 1,61,000 কোটি টাকা থেকে 2,80,000 কোটি টাকা পর্যন্ত। এবং সম্প্রতি আপনার এই যে স্বাস্থ্য সংস্কার কমিশন একটা প্রতিবেদন দিয়েছে, ওইখানে তারা বলছে 15 বছরের বাজেটের স্বাস্থ্য বাজেটের 30% হচ্ছে অপচয় হয়েছে। টাকার অঙ্ক এটা 78,671 কোটি টাকা। আপনারা যদি এগুলো সব যোগ করেন, আমাদের আসলে আমাদের যে বলে যে টাকা নাই, টাকাটা কেন নাই, এটা হচ্ছে তার উত্তর। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাজেটে এই যে 15 বছর ধরে টাকা খরচ করেছে, অথচ সর্বজন এবং সর্বপ্রাণের প্রতি হুমকি তৈরি হয়েছে। এবং এটা কিভাবে, এটা বলার জন্য আমাদেরকে আগে একটু অন্য কথা বলতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব তিনি ঘন ঘনই 3-0 কথা বলেন, জিরো পভার্টি, জিরো ইমিশন, জিরো কার্বন। তো সেই জিরো কার্বন, জিরো ইমিশনের ব্যাপারটা গত 15 বছরে আসলে ঘটে নাই। পরিবেশ ধ্বংস এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলার জন্য বিদ্যুৎ খাতের প্রকল্পের নামে এমন অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো আসলে সরাসরিভাবে পরিবেশ ধ্বংস করবে, এবং এটা আজকালকার দুনিয়াতে এখন কেউ আর নেয় না, বরং এগুলো থেকে সবাই বের হয়ে আসছে। যেমন ধরেন মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা, পটুয়াখালী এবং রূপপুর। এবং রূপপুরের ক্ষেত্রে আপনারা জানেন যে এখন দায় মুক্তির বিধান যেটা ছিল সেই বিধানটাকেও বাদ করে দেওয়া হয়েছে। এই সব কয়টা জিনিস এগুলো একই সাথে জননিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে, আমাদের পরিবেশও ধ্বংস করছে, এবং 15 বছরে এটার পিছনে টোটাল খরচ তারা করেছে 1,95,560 কোটি টাকা। এই সাথে যদি এই বছরের বাজেটটা বরাদ্দ যোগ করি আরো 10-12 হাজার কোটি টাকা বাড়বে। এই সব কয়টা প্রকল্পের মোট খরচ কত? 2,54,992 কোটি টাকা। আপনি খেয়াল করেন, 2,54,992 কোটি টাকা তারা খরচ করেছে, যেটা আসলে সর্বজন এবং সর্বপ্রাণকে আসলে হুমকির মুখে ফেলা ছাড়া আর কিছুই করবে না দীর্ঘমেয়াদে। এবং এই টাকাটা কত বড় এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই বছরের যে উন্নয়ন বাজেট সেটা এই টাকাটার থেকে কম। আপনি দেখেন টাকা খরচ করছে তারা, এবং এগুলো সব ঋণ নেওয়া হয়েছে, এবং এই ঋণের সুদ দেওয়ার জন্য ধরেন আমরা আরেকভাবে বাজেটে আরেক ধরনের প্রেশার তৈরি হচ্ছে, আমরা ঋণগ্রস্ত হচ্ছি। টাকা খরচ করছে, অন্যদিকে আমার পরিবেশ ধ্বংস হচ্ছে। টাকা খরচ করছে, অন্যদিকে আমার আপনার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। অন্যদিকে রূপপুর পারমাণবিক প্রকল্পের ক্ষেত্রে দায় মুক্তির বিধান নাই করে দেওয়া হয়েছে। এখন যেটা বলতে চাই যে উন্নয়ন ব্যয় মানেই যে উন্নয়ন না, এইটা গত 15 বছরে আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়েছে। তার এইটার একটু ভিতরে যাওয়ার আগে আমরা এই বছরের এডিপির ইয়াটা বলি, কিছু তথ্য দিই স্যার। আর 2 মিনিট। এই বছরের এডিপিতে ধরেন 1085টা প্রকল্প আছে, তার মধ্যে 353টা প্রকল্পই মেয়াদ উত্তীর্ণ। আরও 404টা প্রকল্পের 2025-26 অর্থ বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পরিকল্পনা কমিশন বলছে এর মধ্যে 241টা প্রকল্প আসলে এই 25-26 অর্থ বছরের মধ্যে শেষ হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই সব কয়টার প্রকল্প ব্যয়, বাকি যেগুলো শেষ হবে না, প্রকল্প ব্যয় আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং যেটা দেখা গেছে এই বছরের এডিপিতে মেয়াদ উত্তীর্ণ প্রকল্পের দৌরাত্ম্য সবচেয়ে বেশি পরিবহন, গৃহায়ন, স্থানীয় সরকার এবং পরিবেশ খাতে। এই একই জিনিস 18 সালে আমি একটা কাজ করেছিলাম, সর্বজন কথায় প্রকাশিত হয়েছিল। আমি তখন দেখিয়েছিলাম 18-19 অর্থ বছরের টোটাল আপনার সংশোধিত প্রকল্প সংখ্যা ছিল 136টা, এবং এই 136টা প্রকল্পের যে ব্যয় বেড়েছে সংশোধন হওয়ার কারণে সেটা টাকার অঙ্কে ছিল প্রায় 1 লক্ষ কোটি টাকা। প্রায় 1 লক্ষ কোটি টাকা, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। এবং ওই বছরের যেটা দেখা গিয়েছিল, ওই বছরের বরাদ্দের মধ্যে প্রকল্প ব্যয় বৃদ্ধিজনিত বরাদ্দ আসলে প্রায় 9%। এই ছিল, এবং এই ধারাবাহিকতাটা কিন্তু সবসময়ই চলছে। এবং গত 15 বছরের এডিপি দেখে যেই জিনিসটা দেখা গেছে যে এখানে 80% প্রকল্পই হচ্ছে বেসিক্যালি নির্মাণ, পণ্য সেবা ক্রয়, ভূমির উন্নয়ন, যন্ত্রপাতি কেনা। এবং তাদের নির্মাণ এবং নির্মাণের পিছনে তাদের অনেক আগ্রহ। কেন আগ্রহ? তার কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়। এবং শিক্ষা খাতের বাজেটের ক্ষেত্রে যেই বছর সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বছর দেখা গিয়েছিল শিক্ষা খাতের এডিপিতে বরাদ্দের যে বরাদ্দ দেওয়া হয়েছিল তার 11.3% ছিল আক্ষরিক অর্থে প্রকল্প ব্যয় বৃদ্ধিজনিত বরাদ্দ। সুতরাং এই যে উন্নয়ন ব্যয় যে হিসাবগুলো আমাদেরকে দেয়, এটাকে বিশ্বাস করার কোনো আর সুযোগ আসলে নাই। এবং এই যে
এখনকার ইন্টারিম সরকার যেটা করেছে তারা স্বীকারও করেছেন, তারা আসলে খুব বেশি নতুন কিছু তারা করেন নাই। সুতরাং এই জায়গাগুলোর থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে এবং বাজেটকে, যে শুরুতে বলেছিলাম বাজেট আমাদের নয়, তো বাজেটকে আমাদের করতে হলে আসলে আমাদের করণীয় কি? আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে সকল পরিচালন ব্যয়ের বিস্তারিত আদ্যপান্ত হিসেব, সকল প্রকল্পের পাশ হওয়া প্রজেক্ট প্রপোজাল জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে অবিলম্বে জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিরক্ষা খাতে বরাদ্দ তাৎপর্যপূর্ণভাবে ছাড়তে হবে। অপ্রয়োজনীয় বিলাসিতা বাদ দিতে হবে, বাজেটের রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়াতে হবে। এটা সবাই দাবি করে, এটা নতুন কিছু না। জেন্ডার বাজেট, শিশু বাজেটের নামে যে নানান রকমের তামাশা হয়, অনেক বড় করে দেখায়, আসলে এটা এতটা এটার পিছনে যায় না, এটা জাস্ট মানে এক ধরনের ম্যানিপুলেশন, সেটাকে বন্ধ করতে হবে। ফিজিবিলিটি স্টাডি ছাড়া প্রকল্প নেওয়া বন্ধ করতে হবে। সরকার নিজেই বারবার স্বীকার করেছে ফিজিবিলিটি স্টাডি ছাড়া বেশিরভাগ প্রকল্প নেওয়া হয়েছে, অনেক প্রকল্প নেওয়া হয়েছে। বারবার বলা হয় যে এগুলো করা যাবে না, কিন্তু তারপরেও এটা হয়। এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। বাজেটের অর্থায়নের যে বৈষম্য, যে ধনীদের কাছ থেকে কর আদায়ের দক্ষতা অর্জন করা, এগুলা আদায় করতে হবে, বৈষম্যটা বন্ধ করতে হবে এবং পরোক্ষ করের অংশটা কমাইতে হবে। ইতিমধ্যেই নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার রূপরেখা এবং ভবিষ্যতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতন এই রকমের এত খরচের প্রকল্প, এই রকমের জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলার প্রকল্প আর কখনো হবে না, করা হবে না। এইটা অঙ্গীকার করতে হবে এই ইন্টারিম সরকারকে এবং একটা প্ল্যান বানাতে হবে কিভাবে এটাকে ফেজ আউট করা যায় ধাপে ধাপে। যেহেতু বানিয়ে ফেলেছে, চট করে এটা এখন বললেই তো আর বন্ধ করতে পারবে না, কিন্তু এটা বন্ধ করার একটা পরিকল্পনা আনতে হবে। সর্বশেষ, যারা কিনা আমরা রাজনীতি করি কিংবা অ্যাক্টিভিজমের সাথে জড়িত বা গবেষণার সাথে জড়িত, তাদেরকে আমাদের এখানে একটা প্রবণতা আছে বাজেট নিয়ে সমালোচনার ক্ষেত্রে একটা খুব গণহারে কথা বলা হয়, গণবিরোধী বাজেট, গরিব মারা বাজেট। এই বাজেট নিয়ে এসব গড় সমালোচনা না করে আসলে বাজেটের স্বচ্ছতা, জবাবদিহিতার দাবিতে এই মুহূর্তে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলাটা সবচেয়ে বেশি জরুরি বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। 35 minutes. ধন্যবাদ ধন্যবাদ 10 মিনিট বেশি। আসলে এই